আসসালামু আলাইকুম। আমাদের ধারাবাহিক শেয়ার বাজারের কোম্পানি পরিচিতির আজকের আলোচনার বিষয় ব্যাংকিং সেক্টরের একটা ব্যাংক। ব্যাংকটার প্রধান কার্যালয় 18 তলা নিজস্ব। এটা ছাড়াও সারা দেশে প্রায় 26টার মতো কার্যালয়, শাখাগুলা তাদের নিজস্ব। তো বলতে পারেন এটা ব্যাংক না, একটা রিয়েল এস্টেট কোম্পানি। কারণটা হচ্ছে যেটা, ব্যাংকের নিজস্ব প্রপার্টি, নিজস্ব বিল্ডিং হইলে যেটা হয় সেটা হচ্ছে যে ব্যাংকে একে তো রেন্ট দিতে হয় না, ভাড়া দিতে হয় না, আর জমির দামটা ধীরে ধীরে বৃদ্ধি পায়, যেটাকে আমরা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন বলতেছি। সারা বাংলাদেশে তার 250টার মতো ব্রাঞ্চ আছে, এবং যারাই এই কোম্পানিটার শেয়ার গত 10 বছর আগে কিনেছিলেন, চিন্তা করেন 1 লাখ টাকা যদি আপনি 2014 বা 2015-তে বিনিয়োগ করতেন এই ব্যাংকটাতে, আপনি কত টাকা আশা করতেন? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ? ব্যাংকটা 7 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে টাকা বানিয়ে দিচ্ছে। তো চলুন, আজকে যদিও ভিডিওটা একটু দীর্ঘ হয়, যারা এই কোম্পানি সম্পর্কে জানতে চান, ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানতে চান, ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টে এফডি অথবা আরডি করতে চান, এটা ছাড়া যেহেতু আমাদের সিরিজটা শেয়ার বাজার রিলেটেড, শেয়ার বাজার রিলেটেড কোন ব্যাংকিং এর শেয়ারগুলো আপনি কিনবেন, কেনই কিনবেন, আপনার কোম্পানিটা কি করে, সেটা আজকে আমরা তুলে ধরবো। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। তো আমাদের এই ভিডিওতে যতগুলো তথ্য আছে ম্যাক্সিমাম আমরা ট্রাই করেছি ভেরিফাই করার জন্য, ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট থেকে নেওয়ার জন্য। তারপরেও যদি কোনো প্রকার তথ্যের মধ্যে বিভ্রান্ত ঘটে, আপনারা ব্যাংকের ওয়েবসাইট থেকে দেখে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কন্টিনিউয়াস কিছু জিনিস আছে যেগুলো চেঞ্জ হইতে থাকে। তো আজকে আমরা আলোচনা করব যেটা হচ্ছে আমাদের উত্তরা ব্যাংক। তাহলে এই উত্তরা ব্যাংক এর পাশাপাশি আমরা ধারাবাহিক অন্য ব্যাংকগুলোও আপনাদের জন্য নিয়ে আসব। তো আজকে আমরা এ টু জেড দেখার চেষ্টা করি, ওয়ান বাই ওয়ান। তো দেখতেই পাচ্তেছেন যে আমাদের প্রথম ভিডিওতে আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে যে আমাদের উত্তরা ব্যাংক লিমিটেড। তো ব্যাংকটা 1983 সালের পূর্বে, যেটা ছিল আমাদের ব্যাংকগুলো জাতীয়করণ করা হয়েছিল স্বাধীনতার পরে। তো এটাও সেই এর মধ্যে চলে যায়। এরপরে 1983 সালে এর মালিকানা প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হয়। 1 বছর পরেই 1984 সালে এটা শেয়ার বাজারে নিবন্ধিত হয়। তার মানে বুঝতেই পারতেছেন এটা শেয়ার বাজারে একটা পরীক্ষিত দীর্ঘমেয়াদী শেয়ার, নতুন কোনো শেয়ার না। এখন চলে আসি আমরা ব্যাংকটার সারা দেশে কার্যক্রমটা কেমন। 2026 সাল পর্যন্ত, আজকের এই যে আমাদের মার্চ মাস পর্যন্ত সারা দেশে তাদের 250টা শাখা আছে। পাশাপাশি 51টি তাদের উপশাখা আছে, এবং 32টার মতো তাদের এটিএম বুথ আছে। আর অথরাইজড ডিলার এডি শাখা যেগুলোকে আমরা বলি, টোটাল 39টার মতো এডি শাখা আছে, যেগুলোর মধ্যে বৈদেশিক মুদ্রার লেনদেন হয়, যেগুলোর মধ্যে আপনি ডলার ইনভেস্ট করতে পারেন, প্রবাসী বন্ডগুলোও কিনতে পারেন। এই হচ্ছে ব্যাংকটার মোটামুটি অবস্থা। এর পাশাপাশি ব্যাংকটার মধ্যে মূলত আপনি ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপস, ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেন, মানে আধুনিকতার সাথে মোটামুটি তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। এটা ছাড়া যেটা আমরা বললাম, ব্যাংকটার মধ্য থেকে আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন, ট্রেজারি বন্ড কিনতে পারেন, প্রবাসী বন্ড কিনতে পারেন, প্রাইজ বন্ড কিনতে পারেন, যাবতীয় কিছু করতে পারেন আপনি। তার মানে ব্যাংকটার কর্মক্ষেত্রটা অনেক দূর। কিন্তু এটা ছাড়া 2013 সালে ব্যাংকটা যে কাজ করে সেটা হচ্ছে যে তারা উত্তরা ব্যাংক সিকিউরিটিস নামে তাদের সাবসিডারি তৈরি করে। যেটা আমরা জানি যে শেয়ার বাজারে আপনি ক্রয় বিক্রয় করার জন্য ব্রোকারেজ হাউসের প্রয়োজন। তো ব্যাংকটা নিজস্ব উত্তরা ব্যাংক সিকিউরিটি নামে তাদের ব্রোকারেজ হাউস চালু করে। এখন যদি বাংলাদেশের ক্ষেত্রে আমরা মালিকানার কাঠামোটা দেখি, এই ব্যাংকটার 28% মালিকানা হচ্ছে আফতাব গ্রুপ। তো আফতাব গ্রুপ যারা চিনেন না, তারা একটু গবেষণা করলে চিনতে পারবেন, বিশাল গ্রুপ। তাহলে এই আফতাব গ্রুপের শীর্ষ মালিকানাধীন 28% শেয়ার তাদেরই মালিকানা। মোটামুটি গত 5 বছরে কিন্তু শেয়ার বাজার থেকে কোম্পানিটা আপনাদেরকে ঠকায় নেই, এই নিম্ন মার্কেটেও প্রত্যাশার চাইতে বেশি পরিমাণ লাভ করে কিন্তু দিচ্ছে। এইটা ছিল ব্যাংকটার জাস্ট একটা ওভারভিউ। তো এতটুকু জানার মধ্যে আপনি ব্যাংকটা সম্পর্কে জাস্ট ভাষা ভাষা উপর থেকে জানলেন। তো এতটুকু জানে তো আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবো না, যে সারা বাংলাদেশে তার 250টার মতো ব্রাঞ্চ আছে, 51টা তার উপশাখা আছে, 32টা এটিএম আছে, 39টা এডি শাখা আছে,
সঞ্চয়পত্র, ট্রেজারি বন্ড, প্রাইস বন্ড, কল মানি সবকিছু তারা করে। এটা ছাড়া তাদের সিকিউরিটিও আছে। মালিকানাও আমরা জানলাম আফতাব গ্রুপের অধীন 28% শেয়ারের হোল্ডার হচ্ছে তারা। এখন যে কোনো একটা শেয়ারে বিনিয়োগ করার প্রথম হচ্ছে যে তার ফান্ডামেন্টাল যাচাই করা, যে ব্যাংকটা লাভজনক কিনা। তো ব্যাংকিং শেয়ার যাচাই করার প্রধান যে মেরুদণ্ড সেটা হচ্ছে যে কোনো ব্যাংকের আপনি গত 5 বছরে রিটার্ন অন ইকুইটিটা চেক করা দরকার, যে তার রিটার্ন অন ইকুইটিটা কত। তো এটা দেখা যায় যে অন অ্যাভারেজে 15%-এর উপরে আছে, 16, 17, 18% পর্যন্ত আসছে। তার মানে আমরা বলতে পারি যে এটা একটা ভালো ব্যাংক নির্দেশ করে। এরপরে ব্যাংকিং সেক্টরে আপনি যে কোনো ব্যাংকে যখন যাবেন ওইখানে দেখা হয় যে তার এনপিএলটা কত, মানে নন পারফর্মিং লোন, যেই লোনগুলো দেওয়ার পরে সেগুলো খারাপ ঋণ হয়েছে, তার টাকাটা ফেরত আসবে কিনা সন্দেহ, ফেরতই আসবে না। ইন্টারন্যাশনাল ল অনুযায়ী যদি এটা 5%-এর কমে হয় বা 5% পর্যন্ত হয়, ওই ব্যাংকটাকে আমরা স্ট্যান্ডার্ড মানের বলতে পারি। বাংলাদেশে হাতে গোনা 10-12টা কোম্পানি কিন্তু এরকম আছে। এটা ছাড়া এই এনপিএল যদি রেশিও 10-এর উপরে থাকে তাহলে ওই ব্যাংকটা কোনো ডিভিডেন্ড দিতে পারে না। তাহলে এই উত্তরা ব্যাংকের মধ্যে আমাদের সুবিধাটা হচ্ছে যে এদের আরও ওইটা 15%-এর উপরে আছে, এনপিএল রেশিওটা 5-এর কমে আছে। এটা ছাড়া যেহেতু 10-এর কমেও আছে, ডিভিডেন্ডও আপনি পেতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপরে আসি, প্রতিটা জিনিসের ক্ষেত্রে আমাদের গ্রোথের দরকার, বৃদ্ধি দরকার, রেভিনিউর দরকার। তো ধারাবাহিকভাবে তার কিন্তু ইপিএস গুলাও বৃদ্ধি পাচ্ছে, যেটাও অনেকটা আমাদের জন্য সুখবর। শুধু ইপিএস না, বাস্তবে যারা শেয়ার হোল্ডার গত 5 বছর ধরে তাদেরও ডিভিডেন্ডটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এটা যদি জাস্ট একটা চিত্র আমরা আপনাদেরকে দেখাই, যে আমাদের উত্তরা ব্যাংকের অ্যাভারেজ গুলা যদি আমরা দেখাই, মোটামুটি তাদের 14%-এর উপরে আছে, ইপিএসটা 18% করে গড়ে ইপিএস বৃদ্ধি পাইছে, প্রায় 38% করে তাদের ডিভিডেন্ডটা বৃদ্ধি পাইছে, আর প্রফিট মার্জিনটা প্রায় 25%। তাহলে এইখান থেকে আমরা ওভারঅল একটা জিনিস বলতে পারি যে উত্তরা ব্যাংকটা মোটামুটি মৌলিকভাবে অনেক একটা স্ট্রং কিন্তু ব্যাংক। তার এনপিএল রেশিওটা 3.72। তাহলে এই যে তথ্যগুলা, এগুলো আপনাকে সাহস দেয়, জ্ঞান দেয়, ক্যালকুলেশন করতে সহায়তা করে যে ব্যাংকটা আপনি নেবেন কি নেবেন না। তাহলে যেই ব্যাংকের 25% হচ্ছে নেট প্রফিট মার্জিন, যার ডিভিডেন্ড বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর, ইপিএস বৃদ্ধি পাচ্ছে, আর ওইটা মোটামুটি শক্তিশালী, এনপিএল কম, তো এর চাইতে ভালো আর আপনি কি চান। তো এই পর্যন্ত ছিল এটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেটা আপনি বলতে পারেন। তো এগুলো তো আপনি সব জায়গায় পাবেন। তো এই ভিডিওটা দেখার পর আপনার তো কিছু টিপস দরকার, কিছু মৌলিক জিনিস দরকার, যেটা অন্য ভিডিওতে পাবেন না। তো ব্যাংকটার মধ্যে আমরা যতটুকু ব্যাংকের গত 10 বছরের অ্যানালাইসিস করে দেখেছি যে ব্যাংকটা এত হিউজ ডিভিডেন্ড দেওয়ার পিছনে, লাভ করার পিছনে তার মূল শক্তিটা কি, যেটা ব্যাংকও আপনাকে বলবে না যে আমার এই শক্তি। 1 নাম্বার হচ্ছে তার কস্ট অফ ফান্ডটা হচ্ছে কম। তো এইটাকে অন্য ভাষায় আপনি কাসা রেশিও বলতে পারেন, অর্থাৎ যেই ব্যাংকের মধ্যে সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা বেশি থাকে, এক্ষেত্রে অন অ্যাভারেজে কারেন্ট অ্যাকাউন্টে কিছুই দিতে হয় না, সেভিং অ্যাকাউন্টে সামান্য দিলেই চলে। কিন্তু এফডি বা আরডি থাকলে একটু কস্টটা বেড়ে যায়, কারণ ব্যাংকের মূলধনই হচ্ছে মানুষের টাকা। তো ব্যাংকটার স্বাভাবিক বিশ্বস্ততা থাকার কারণে ব্যাংকটার মধ্যে কস্ট অফ ফান্ডটা কম। তো মোটামুটি তাদের কস্ট অফ ফান্ডটা যদি গত বছরের অ্যানুয়াল রিপোর্ট, যেহেতু 2025-এরটা এখনো আসে নাই, প্রায় 4%-এর কমে। তার মানে ব্যাংক যে টাকাটা সংগ্রহ করতেছে 4টা মাধ্যমে, সেটা সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, সেটা এফডি, আরডি, এগুলোর মধ্যে তার টোটাল অন অ্যাভারেজ কস্ট হচ্ছে 4%। তো বাইরে সে দিচ্ছে কত, 10, 11, 12%, 13%ও দিচ্ছে বর্তমানে, যেহেতু বর্তমানে কি হয়েছে, সুদের হারটা বাড়ছে। সবচেয়ে যেই অদৃশ্য শক্তিটা সেটা হচ্ছে নিজস্ব সম্পত্তি। ব্যাংকটার যে সুবিধাটা, এই যে মতিঝিলে তাদের যে 18 তলা বিল্ডিংটা আছে, এটা সম্পূর্ণ তাদের নিজস্ব মালিকানাধীন। তো এই নিজস্ব মালিকানাধীন বিল্ডিং হওয়ার কারণে তাদের যেই সুবিধাটা সেটা হচ্ছে এটার কোনো ভাড়া তাদের দিতে হচ্ছে না। পাশাপাশি এখানে অনেক জিনিস আছে যেটা তারা অন্যদেরকে ভাড়া দিয়ে রেখেছে। আর সর্বশেষ তারা বীরগঞ্জ, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় তারা যেটি করেছে সেটা হচ্ছে যে তাদের উপশাখা খুলেছে, 51 নম্বর যে উপশাখাটারই আমরা জাস্ট তাদের প্রধান কার্যালয়, এই যে উত্তরা ব্যাংকের মতিঝিলের যে কার্যালয়, এটা সম্পূর্ণ হচ্ছে তাদের নিজস্ব মালিকানাধীন। এটা থেকে তাদের রেন্ট দিতে হয় না। যেমন ধরেন যে সিটি ব্যাংক, তারা তাদের রিপোর্ট থেকে দেখো 16 কোটি টাকা তারা নাকি বাৎসরিক রেন্টই দেয়।
ওই জন্য সিটি ব্যাংকে জমি ক্রয় করছে বিল্ডিং তৈরি করার জন্য। তো উত্তরা ব্যাংকের এদিক থেকে অনেক টাকা পয়সা কি হয়, সেভ হয়, রেন্ট দিতে হয় না। এটা ছাড়া নিচতলায় তাদের অন্য গ্রুপগুলোকে ভাড়া দিয়ে সে ভাড়াও ইনকাম করতেছে, এটা একটা প্লাস পয়েন্ট। আরেকটা অদৃশ্য শক্তি হচ্ছে, এই শুধু এইটা না, এইটার বাইরেও সারা বাংলাদেশে তাদের প্রায় 26টার মতো কার্যালয় আছে, যেগুলো তাদের নিজস্ব ভবন, নিজস্ব বিল্ডিং। তো এইটা বলতে পারেন যে একটা রিয়েল এস্টেট কোম্পানির মধ্যে, রিয়েল এস্টেট কোম্পানি যেমন সেম ওই রকম, এরকম যদি তাদের 250টা শাখায় যদি তারা ধীরে ধীরে যদি নিজস্ব সম্পত্তি কিনে বিল্ডিং করতে পারে, তাইলে ব্যাংকটা আগামী 100 বছর পর্যন্ত তারা দাঁড়িয়ে থাকতে পারবে, প্রফিট দিতে পারবে। তো এইরকম কিন্তু বাংলাদেশের অন্য ব্যাংকগুলোর এই সুবিধাটা কিন্তু নাই। সবাই চাচ্ছে কিন্তু নানা প্রকার কারণবশত পারতেছে না। তো এটা আমরা বলবো, এটা হচ্ছে যে যারা ম্যানেজমেন্টে আছেন এদের যে অভিজ্ঞতা, দূরদর্শতা, এদের ভবিষ্যৎ ফিউচার দেখার থেকে এই কাজটা তারা করতে পেরেছে। এটা আমরা অন্য ব্যাংকগুলোতে যখন যাব যে এরকম আমরা পাবো না। এর পাশাপাশি তারা যেটা করতে হয়, যারা ব্যাংকে জব করেন তারা জানেন প্রশিক্ষণের ব্যবস্থা হয়, অডিটোরিয়াম ভাড়া নিতে হয়। তো এই জন্য তারা যেটা করেছে সেটা হচ্ছে যে তাদের শান্তিনগরের শাখাটার মধ্যে তারা সেখানে 300 আসন বিশিষ্ট অডিটোরিয়াম তাদের ওই বিল্ডিং এর মধ্যেই তারা রেখেছে, যেটা তারা নিজেরা ব্যবহার করে, কাউকে কোনো ভাড়া তাড়া দিতে হয় না, তাদের কোনো কস্টটা কমে যায়। তাইলে এই যে তিনটা কস্ট সেভিং, এগুলো অন্য ব্যাংকে আপনি রেয়ার পাবেন। কস্ট অফ ক্যাপিটালটা তাদের হচ্ছে কম, এরপরে তাদের নিজস্ব সম্পত্তিতে তারা বিল্ডিং তৈরি করে ব্যবহার করার চেষ্টা করতেছে, আর অডিটোরিয়াম তারা নিজস্ব আছে, যেখানে তার এমপ্লয়ার যারা আছে এদেরকে প্রশিক্ষণ নানা প্রকার কিছু দিতে তাদের সুবিধা হচ্ছে, কস্টটা কম। তো ওই জন্য তাদের প্রফিটটা কিন্তু মোটামুটি সাস্টেইনেবল একটা প্রফিট। আর এই রিয়েল এস্টেটের মতো যেহেতু ভবনটা তার, দুই দিক থেকে তার কি হচ্ছে, লাভ হচ্ছে, ভাড়াও দিতে হচ্ছে না, তার দামও কিন্তু বাড়তেছে। ব্যক্তিগতভাবে এই তিনটা জিনিসকেই এই ব্যাংকটার আমরা অদৃশ্য শক্তি বা কোর শক্তি বলতে পারি। তাহলে কস্ট অফ ফান্ড তাদের কম, নিজস্ব সম্পত্তি, এবং তাদের এই যে অডিটোরিয়াম যেখানে তাদের টাকা পয়সা বাঁচতেছে। এখন চলে আসি যে ভালো কথাটা আমরা বললাম, ব্যাংকটার কিছু দুর্বলতাটাও আছে। দুর্বলতাটা হচ্ছে যে এই ব্যাংকের এখন পর্যন্ত এজেন্ট ব্যাংকিং নাই। তো এজেন্ট ব্যাংকিং না থাকার কারণে যে সমস্যাটা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চল থেকে তারা ডিপোজিটগুলো নিতে পারতেছে না। তো ব্যাংক যত দ্রুত এজেন্ট ব্যাংকিং গুলো চালু করবে, প্রয়োজনে তারা ডিজিটাল এজেন্ট ব্যাংকিং করতে পারে, যে সামান্য যে কোনো যেমন বিকাশ রকেটের দোকানদার চালাইতে পারে, সেম এজেন্ট ব্যাংকিং তারা এরকম কিন্তু করতে পারে ডিজিটাল ডিভাইস দিয়ে। এটা তাদের জন্য কস্টটাও কম আসবে, এবং যারা যে কোনো প্রতিষ্ঠিত দোকানকে দিতে পারে, তাতে কোনো সমস্যা কিন্তু নাই। তো আমরা রিকোয়েস্ট করব তারা যাতে অতি দ্রুত এজেন্ট ব্যাংকিংটা চালু করে, কারণ এজেন্ট ব্যাংকিং এ প্রত্যন্ত অঞ্চলের মানুষের টাকাটা কিন্তু আসে। আরেকটা হচ্ছে তাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটাও কিন্তু নাই, যেমন বিকাশ, রকেট, নগদ এগুলো আছে। এই ব্যাংকেও যদি তারা ভবিষ্যৎ ফিউচারকে আরো ভালো করতে চায়, তাদের এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এ চলে আসা দরকার। এটা অবশ্যই তাদের চালু করা দরকার। 3 নম্বরে হচ্ছে তাদের এটিএম নেটওয়ার্ক খুবই দুর্বল, মাত্র 32টার মতো এটিএম। যদিও ব্র্যাক ব্যাংকের সাথে তাদের কিছুটা চুক্তি আছে, সেটা যাই হোক, অতি দ্রুত তাদের এটিএম সংখ্যা কিন্তু বাড়ানো দরকার। অ্যাটলিস্ট আপনার 250টা শাখা, ভাই আপনি 250টা এটিএম তো বানান, আপনার প্রতিটা শাখায় একটা করে এটিএম তো দেন, 51টা উপশাখা একটা করে এটিএম তো দেন। এই জিনিসটা এখনো ম্যানেজমেন্ট বুঝতে পারতেছে না। তার মানে আমরা যতটুকু ব্যাংকের ম্যানেজমেন্টদেরকে সাইকোলজি দেখলাম, ইনারা এখনো প্রথাগত ব্যবস্থায় আছে, তবে লাভজনকভাবে আছে, কিন্তু আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় তারা এখনো আসতে পারেনি। এটা ছাড়া ডিজিটাল ব্যাংকিং এ, যেমন অনলাইনে ব্যাংকিং খোলা, নানা প্রকার ট্রানজ্যাকশনে তারা এখনো তুলনামূলক অন্য ব্যাংকের তুলনায় অনেকটা পিছিয়ে। তো তাদেরকে এই ডিজিটাল যুগের অস্তিত্ব যদি হারাইতে না হয়, এইগুলো দ্রুত চলে আসতে হবে। এরপরে সবচেয়ে যেইটা আমরা রেড ফ্ল্যাগ বলতে পারি, অডিটর ফিটা তারা, যদি আমরা 2023 এবং 24-এর দেখি, 7 লক্ষ থেকে তারা 9 লক্ষ করে ফেলছে। তার মানে 1 বছরে 28% অডিটর ফি বৃদ্ধি করা হয়েছে। নর্মালি যেই কোনো কোম্পানি, সে তার টোটাল রেভিনিউ 28% কিন্তু বৃদ্ধি পায় নাই, তার টোটাল রেভিনিউ, টোটাল ইনকামটা 28% বৃদ্ধি পায় না। যেমন আমরা সেখানে যদি দেখাইলাম যে তার ইপিএস গ্রোথটা, যেটা আমরা দেখাচ্ছিলাম, ইপিএস গ্রোথ হচ্ছে তার
ইপিএস এ যে গ্রোথ আছে 29%। তো এটা গত 5 বছরের, কিন্তু সে গত বছরই যে কাজটা করেছে সেটা হচ্ছে যে সে 28% পর্যন্ত বর্ধিত করছে অডিটর ফি, 7 লক্ষ থেকে 9 লক্ষ। কারণ একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে বেশিরভাগ অডিট ফার্মের অডিট নিয়ে সবারই আপত্তি আছে, আর এগুলোর মধ্যে ম্যাক্সিমাম আমরা জানি টাকার লেনদেন হয়। তো যে কোনো কোম্পানি যদি দেখা যায় যে তার রেভিনিউ সম পরিমাণ যত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তত পার্সেন্ট বা তার চাইতে বেশি সে যদি অডিটর ফি বৃদ্ধি করে, তাহলে এখানে একটা যোগসাজশী প্রমাণ পাওয়া যায়। তো এর জন্য এই বিষয়ে অবশ্যই তাদের ক্লারিফিকেশন আমরা আশা করব এবারে। তাদের যে এসডিএম হবে, যে কি কারণে তারা 28% তারা কি করলো, অডিটর ফি বৃদ্ধি করলো, এখানে কি যৌক্তিক কোনো কারণ আছে, অডিটরের কি চেঞ্জ করা হয়েছে না কি জন্য। তার মানে এটা সন্দেহজনক এবং উদ্বেগজনক। আমাদের যেই দুর্বলতাগুলো আমরা বলে দিলাম, এজেন্ট ব্যাংকিং নাই, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নাই, এটিএম দুর্বল, ডিজিটাল ব্যাংকিং এ যদিও দুর্বল, অনলাইন ব্যাংকিং করতে পারেন, ট্রানজ্যাকশন করতে পারেন, আরটিজিএস চালু আছে, তারপরে এনপিএসবি চলে, সেগুলোতে কোনো সমস্যা নাই। কিন্তু অতি আধুনিক যেটাকে আমরা বলি সেটা হইতে পারে নাই। তাহলে উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি ব্যাংকটা একটা স্থিতিশীল, ভালো ফান্ডামেন্টাল, কস্ট অফ ফান্ড কম, বড় রিয়েল এস্টেটের মতো কাজ করতেছে, ডিজিটাল ব্যাংকিং এবং আধুনিক সেবায় তারা পিছিয়ে আছে। তো এইটা দেখার পর আপনি বলবেন যে ভাই আমরা সবই তো দেখলাম, তাইলে আমরা এই ব্যাংকটাতে বিনিয়োগ করে লাভবান হব কিনা। তা আমরা অতিশ একটু ব্যাক টেস্ট করে দেখি। যদি আপনি কি করতেন 2014 সালে বা 2015 সালের প্রথমে, ধরলাম যে 2014 সালে টাকা জমা করলেন, 2015 সালে আপনি 1 লক্ষ টাকা যদি ব্যাংকে রাখতেন, আজকে কত টাকা আর পাইতেন? 10 বছরে 10% করলে হয়তো আপনার টাকাটা 2 লাখ হইতো, এর চাইতে বেশি তো আর হইতো না। কিন্তু যদি আপনি 2014 সালে, তখন শেয়ারের প্রাইস ছিল 9 টাকা 2 পয়সা, 14 সালের পরে 15 সালে 9 টাকা 2 পয়সা, 1 লক্ষ টাকায় আপনি 1869টা শেয়ার পাইতেন। এই শেয়ারগুলার পরে কোম্পানি আপনাকে ধারাবাহিকভাবে ক্যাশ ডিভিডেন্ড এবং সে শেয়ার বোনাস দিছে। টোটাল আপনি 53,000 টাকা কি পাইতেন, এই তার ক্যাশ ডিভিডেন্ড পাইতেন গত 10 বছরে। কিন্তু শেয়ার সংখ্যা যদি দেখেন, আপনি যদি ঘুমায় যান, টোটাল এই যে আপনার মোটামুটি 10,869টা শেয়ার, এইটা দেখা যায় যে এখন 26,354টা হয়ে গেছে। কয়টা? 26,354। আজকের ডেটে তার প্রতিটা শেয়ারের মূল্য 25 টাকা 50 পয়সা। সেই হিসাবে 6,72,000 টাকা আপনি আজকে চাইলে বিক্রি করে দিতে পারেন। আর এইখানে তো 53,000 টাকা আপনি পাইলেন, তার মানে মোটামুটি আপনার টাকাটা প্রায় আমরা যদি বলি 7 গুণ হয়ে গেল। তাহলে কোন একটা জায়গা পাবেন যেখানে যে আপনার আরো যদি আর 20 বছর অপেক্ষা করেন, ব্যাংকটার ফান্ডামেন্টাল যেমন, দেখা যাবে যে আগামী 20 বছরে আপনার টাকাটা 40 গুণ কিন্তু হবে। এর কারণ হচ্ছে কম্পাউন্ডিং ইফেক্ট, যেটা আমরা বলি যে 1-এর পরে 2, 2-এর পরে 4, 4-এর পরে কি হবে 8, 8-এর পরে 16, 16-এর পরে 32 হবে। তাহলে এই যে কম্পাউন্ডিং ইফেক্ট, এইটা আপনি কাজে লাগাইতে পারেন দীর্ঘমেয়াদের জন্য। তাহলে আপনারা যতটুকু বুঝতে পারলেন, তাহলে বলবেন যে ভাই আমরা কি শেয়ারটা কিনবো। কথাটা হচ্ছে যে শেয়ারটা কেনার আগে আপনি আরেকটু যাচাই বাছাই করবেন, নিজে একটু পড়ার চেষ্টা করবেন, প্রয়োজনে বিভিন্ন ওয়েবসাইট থেকে দেখার চেষ্টা করবেন। এখন এর শেয়ার প্রাইসটা যদি আমরা দেখার চেষ্টা করি, দেখেন 2015 সালে ছিল 9 টাকা, 16-তে 10, তারপরে 14, 11, 11, 12, 15, 15, 16, 19, এখন 25 চলতেছে। তো এই জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরটা আমরা জানি খুবই টলমল অবস্থায় আছে। 61টা ব্যাংকের মধ্যে 36টা শেয়ার বাজারে নিবন্ধিত, তার মধ্যে 5টা তো মার্জার হয়েছে, এখন মাত্র আছে আমাদের 31টার মতো। তো ওই ব্যাংকগুলার মধ্যে একটা ব্যাংক হচ্ছে আমাদের এই উত্তরা ব্যাংক পিএলসি। তো আপনি যদি চান তাহলে এই ব্যাংকটার মধ্যে নিজস্ব বিনিয়োগটা করতে পারেন। তবে আমরা যেটা বলবো, একটা জিনিস মনে রাখবেন, যারা এই হারাম লেনদেন যেটাকে সুদ হিসাবে বিবেচনা করেন, যেহেতু এটা একটা ব্যাংক অতএব এটা সুদের অন্তর্ভুক্ত, এদের কোনো ইসলামিক ব্যাংকিং ব্যবস্থাটাও কিন্তু নাই। আর এই ব্যাংকের আরেকটা জিনিস আমরা বলতে ভুলে গেছি, যে এই ব্যাংকে বিবাহ করার জন্য কিন্তু আপনাকে লোন দেয়, 20 লাখ টাকা পর্যন্ত আপনাকে 5 বছরের জন্য লোন দিবে। যারা বিয়ে শাদী করতে পারেন নাই, এদের কাছ থেকে লোন নিতে পারবেন। পাশাপাশি এদের আরেকটা ইউনিক লোন পদ্ধতি আমরা দেখলাম, সেটা হচ্ছে যে কস্ট অফ যে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য, কোম্পানি যে ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন পড়ে, এর জন্য তারা লোন কিন্তু দিয়ে থাকে।
তাহলে যে কোনো ব্যাংকের ক্ষেত্রে আপনি বিনিয়োগ করার প্রথমে দেখবেন যে ব্যাংকটার আরওইটা কত, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। 2 নাম্বার হচ্ছে এনপিএল রেশিওটা যাতে 10-এর কমে থাকে, 5-এর কমে থাকলে সবচেয়ে ভালো। এরপরে দেখবেন যে ব্যাংকের কস্ট অফ ফান্ডটা কত, মানে কাসা রেশিও কত, মানে সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এফডি, রিকারিং ডিপোজিটের মাধ্যমে কত টাকা সে নিচ্ছে। কারণ একটা ব্যাংকের মূল ব্যবসাটা হচ্ছে সে যদি 4% টাকা সংগ্রহ করতে পারে, যদি 10% দিতে পারে, মধ্যবর্তী যেই তার ব্যবধান স্প্রেড 6%, এটাই কিন্তু তার লাভ। এটা ছাড়া অন্যান্য ক্ষেত্রে নানা প্রকার তার যেমন ব্যাংকিং চার্জ, এই চার্জ, মেনটেন্যান্স চার্জ, নানা প্রকার ইনকাম পদ্ধতি আছে, কিন্তু মেইন হচ্ছে তার ওইটা। আর একই রকম ভাবে এই ব্যাংকটা যেটা আমরা বলবো, অন্য ব্যাংকগুলো যেমন ডিজিটালি সাবসিডিয়ারি তৈরি করতেছে, যেমন বিকাশ ব্র্যাক ব্যাংক তৈরি করেছে, ব্র্যাক ব্যাংকের আয়ের চাইতে বিকাশের আয়টা বেশি, পাশাপাশি অন্য ব্যাংকগুলোও ট্রাই করতেছে। তো ভবিষ্যতে যদি এই ব্যাংকটাকে ভালো করতে হয় তাহলেও তাদেরকে কিন্তু এদিকে যাইতে হবে। আর যেহেতু আফতাব গ্রুপ একটা সুনামধন্য গ্রুপ, পাশাপাশি তাদের দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য অসংখ্য কোম্পানি আছে, আশা করা যায় যে ম্যানেজমেন্ট কি করবে এই বিষয়গুলোতে তারা একটু লক্ষ্য করবে। তো আজকের আলোচনাতে ছিল তাহলে আমাদের উত্তরা ব্যাংক। তো কমেন্ট সেকশনে জানাবেন আগামী পর্বে আপনারা ভালো কোয়ালিটির এ ক্যাটাগরির কোন ব্যাংকে চান। তো আমরা মোটামুটি টার্গেট করেছি যে সেখানে সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এরপরে পূবালী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, তা এরকম মোটামুটি প্রথম সারির যে 5-6টা আছে এগুলো নিয়ে আমরা তথ্য সহকারে আপনাদের সামনে আসবো। কারণ একটা ব্যাংকের ব্যাপারে আসলে এত গভীরভাবে পর্যবেক্ষণ করতে সময়ের প্রয়োজন, প্রায় 8-10 দিন লেগে যায়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।